আফ্রিকার দেশগুলোতে বিশেষ করে পূর্ব আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশি কৃষি উদ্যোক্তার সংখ্যা প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। কারণ হচ্ছে সম্ভাবনা, দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশে তাদের যে চাহিদা, ওই চাহিদার যথা পরিমাণে যোগান না থাকা। আরেকটা ব্যাপার হচ্ছে অপরচুনিটি। যেমন এখন যে উদ্যোক্তারা আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে যাচ্ছেন, তারা বলতে পারেন এক প্রকার টাইম ট্রাভেলিং করতেছেন। কারণ হচ্ছে দেখা গেল এখানে বাংলাদেশে এখন 2026 সাল চলে। তো 2026 সালে বাংলাদেশের মানুষের যে জ্ঞান, কৃষি জ্ঞান বলতে পারেন, ব্যবসায়িক যে জ্ঞান, মডার্ন টেকনোলজির সাথে অ্যাডপ্ট করার যে ব্যাপার বা যে স্কিলগুলো আছে, এগুলোর সাথে যদি আপনি আমেরিকা, ইউরোপের কোনো দেশগুলোর সাথে বা চায়নার যে টেকনোলজি তাদের সাথে তুলনা করেন, তাহলে বলতে পারেন ওই দেশগুলোতে চলে হচ্ছে এখন 2050 সাল, 2060 সাল এরকম আমাদের দেশের তুলনায়। একইভাবে আমাদের দেশের তুলনায় পূর্ব আফ্রিকা বা আফ্রিকার ওইসব দেশগুলোতে এখন চলে বলতে পারেন 1980 বা 80-এর দশক, 90-এর দশক। টাইম ট্রাভেলটা এর জন্যই হচ্ছে এখনকার যে বাংলাদেশের মডার্ন যে জ্ঞান, এই জ্ঞানটা নিয়ে যখন ওখানে যাচ্ছে, ওখানকার মানুষ এখনো বেশিরভাগ মডার্ন টেকনোলজির সাথে অ্যাডপ্ট করার যে স্কিল, ওটা হয়নি। এখনো পর্যন্ত তাদের কৃষিতে আধুনিকায়ন আসেনি। এখনো তারা সেই সেচ ব্যবস্থা বলতে বৃষ্টির উপরে নির্ভরশীল। মেশিন দিয়ে যে পাশের কোনো একটা খাল থেকে বা কোনো ড্রেন থেকে অথবা কোনো জলাশয় থেকে পানি এনে যে 12 মাস একটা ফসল ফলানো যায়, এই চিন্তাটা তাদের মধ্যে এখনো পর্যন্ত নাই। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বাংলাদেশ থেকে যখন কেউ একজন যাচ্ছে, ওইখানে যে দেখা যায় একটা জমিতে চাষ হচ্ছে সারা বছর একবার। বেশিরভাগ জমিগুলোতে এখনো পর্যন্ত সার পড়েনি। এখনো পর্যন্ত বলতে পারেন ভার্জিন ল্যান্ড, আফ্রিকান যে ইয়াগুলো, এমন অনেক জায়গা আছে পৃথিবী সৃষ্টির পর থেকে ওখানে চাষই হয়নি। সার প্রয়োগ হবে বা কীটনাশক প্রয়োগ হবে, এটা খুবই দূরের কথা। তো সেই ক্ষেত্রে এই মানুষগুলো ওইখানে গিয়ে বড় একটা বলতে পারেন যুগান্তকারী একটা বিপ্লব ঘটানোর মতো একটা ব্যাপার। একসাথে 1000 একর, 2000 একর, 5, 10, 15, 20,000 একর জায়গা নিয়ে ফার্মিং করা, এটা খুবই কমন একটা ব্যাপার, খুবই সহজ একটা বিষয়, যেটা আমাদের দেশে একসাথে 10,000 একর জায়গা শুধুমাত্র কৃষির জন্য নেওয়া, এটা খুবই টাফ। কারোর কাছে যদি টাকা থাকে তাহলে হয়তো বা রিয়েল এস্টেট বিজনেসের জন্য বড় একটা জায়গা সে নিতে পারে অনেক চড়া দাম দিয়ে। কিন্তু 1 বিঘা জমি আমাদের দেশে, যেই জমিটা, যেই পজিশনের জমিটা উদাহরণস্বরূপ যদি 10 লাখ টাকা হয়, সেই জমিটা 50,000 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে ওখানে, কৃষি জমি। আর ওই জমিটা অনেক বেশি উর্বর, অনেক বেশি ফার্টাইল। ওইখানে চাইলেই যে কোনো কিছু ফলানো সম্ভব। তাদের যে ওয়েদার এবং ওইখানকার যে আজকের যে টেকনোলজি, ওটা নিয়ে যখন ওখানে ইমপ্লিমেন্ট করা হয়, তখন যেই ব্যাপারগুলো ঘটে, যে সেগুলো আমাদের দেশে সম্ভব না। এক প্রকার আপনি দেখবেন আজকে আমাদের যে আপনার যে খেলার মাঠটা ছিল, সেটা এখন নাই। কোনো না কোনো একটা রিয়েল এস্টেট বিজনেসম্যানের অ্যাপার্টমেন্ট ওখানে দাঁড়িয়ে আছে। আমি যেই জায়গাটাতে বসে বন্ধুদের সাথে আড্ডা দিতাম, সেই জায়গাটা এখন কোনো না কোনো অফিস হয়ে গেছে, কোর্ট হয়ে গেছে, সরকারি কোনো দপ্তর হয়ে গেছে। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারগুলো বিল্ড হচ্ছে ডে বাই ডে। খোলা জায়গা, যেগুলো কৃষি জমি ছিল একসময়, যেই জমিগুলোতে আপনি চাষ করতাম, আমার বাপ দাদারা চাষ করতো, ওই জমিগুলো এখন নাই। ঠিক একই চিত্র পুরো পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখা যায়। পৃথিবীতে চাষাবাদের যে সুযোগ, এটা ছোট হয়ে আসছে। আর এই জমিগুলো লক্ষ লক্ষ মাইল, লক্ষ লক্ষ একর পড়ে আছে এখনো পর্যন্ত আফ্রিকাতে। ওই জায়গাগুলোতে যে কমার্শিয়াল ফার্মিং করা যায়, এই জ্ঞানটা ওই মানুষগুলোর মধ্যে নেই। ওই জায়গাগুলো নিয়ে ওই দেশের সরকারের সাথে যখন বিজনেস করা যায়, ওই জায়গাগুলোকে যখন ইউটিলাইজ করা যায় বা যখন কেউ করতে চায়, সেটা যেই দেশের হোক না কেন, তখন ওই দেশের সরকার যথেষ্ট সাপোর্ট দিয়ে থাকে। বিদেশিদেরকে ফরেন ইনভেস্টমেন্ট হিসেবে তারা দেখে। সরকারি সাপোর্ট তো দেয়, সেই সাথে তার যে অ্যাডভান্স নলেজ